আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। লোহিত সাগরে মার্কিন তেল পরিবহন নিষিদ্ধ করল ইয়েমেন। সিরিয়াকে নিয়ে যে ভয়ঙ্কর খেলা খেলছে ইসরায়েল। আবারও শক্তির বার্তা দিয়েছে ভারতের নৌবাহিনী। ভারত পাকিস্তান যুদ্ধ উত্তেজনা প্রশমনে ট্রাম্পের হস্তক্ষেপ চায় পাকিস্তান। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আবারও শক্তির বার্তা দিয়েছে ভারতের নৌবাহিনী। তারা এক্সে একটি পোস্টে একটি যুদ্ধজাহাজ, একটি সাবমেরিন ও একটি হেলিকপ্টারের ছবি পোস্ট করেছে। এগুলোকে নৌবাহিনীর শক্তির ত্রিশূল বলে আখ্যায়িত করেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর আগে বলা হয়েছিল, আরব সাগরে মহড়া চালিয়েছে ভারতের নৌবাহিনী। তারা টার্গেট করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর মহড়া দিয়েছে। এর মধ্য দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো হচ্ছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। শনিবার এক্সে পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে ডিস্ট্রয়ার আইএনএস কলকাতা, ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার এবং একটি স্করপিনের সিরিজের সাবমেরিন। নৌবাহিনী তার ক্যাপশনে লিখেছে, নৌবাহিনীর শক্তির ত্রিশূল উপরে, নিচে এবং ঢেউ বরাবর। এনডিটিভি লিখেছে, এই ছবি এখন ভাইরাল হয়েছে। তবে যেহেতু ধ্রুব হেলিকপ্টার বর্তমানে গ্রাউন্ডেড আছে, ফলে এ ছবিটি আগের বলে মনে হচ্ছে। মার্কিন আগ্রাসন ও ইয়েমেনের বেসামরিক জনগণ অবকাঠামোর ওপর লাগাতার হামলার প্রতিক্রিয়ায় দেশটির সরকার যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল পরিবহনের ওপর একটি সর্বাত্মক নিষেধাজ্ঞা জারি করেছে। ইয়েমেনের মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র শনিবার এক বিবৃতিতে জানায়, মার্কিন বিরোধী এই নিষেধাজ্ঞাটি 17 মে থেকে কার্যকর হবে। খবর প্রেস টিভির। এইচওসিসি এর নির্বাহী পরিচালক জানান, মার্কিন শত্রু ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এতে শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। বিবৃতিতে বলা হয়, মার্কিন শত্রু গত 17 এপ্রিল আল হুদাইদা প্রদেশের রাস ইসাতেল বন্দরে বেসামরিক স্থাপনা, শ্রমিক ও কর্মচারীদের লক্ষ্য করে একটি ভয়াবহ হামলা চালায়, যা মানবতার বিরুদ্ধে অন্যতম নিকৃষ্ট হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত। তেমনি ইয়েমেন সরকারেরও অধিকার রয়েছে সেই সব অপরাধ ও যুদ্ধাপরাধের জবাব দেওয়ার, যা আমেরিকান শত্রু ইয়েমেনি জনগণ তাদের অবকাঠামো সম্পদের বিরুদ্ধে চালিয়েছে। ইয়েমেনের এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল এইচএস কোড 2709 নির্বিচারে রপ্তানি, পুনরায় রপ্তানি, স্থানান্তর, লোডিং, ক্রয় বা বিক্রয় নিষিদ্ধ করা হলো। তা সরাসরি হোক বা পরোক্ষভাবে, এমনকি জাহাজ থেকে জাহাজে স্থানান্তরের মাধ্যমেও, তৃতীয় পক্ষের মাধ্যমে হলেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এইচওসিসি প্রধান সতর্ক করে বলেন, যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে তাদেরকে ইয়েমেনের আক্রমণকারী পক্ষের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এ ধরনের কোম্পানির মালিকানাধীন বা পরিচালিত জাহাজকে লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী, অ্যাডেন উপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে দেয়া হবে না। সেই সঙ্গে বিবৃতিতে এও জানানো হয়েছে যে, মানবিক উদ্দেশ্যে বা মার্কিন নীতির বিরোধিতাকারী দেশ ও কোম্পানিগুলো আবেদন করলে বিশেষ ক্ষেত্রে অব্যাহতি বিবেচনা করা হবে। যে কোনো দুঃসাহস বা ভুলের কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তাই এই দুই দেশের উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ দাবি করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ। এ সময় তিনি ভারতের প্রতিক্রিয়াকে বিপজ্জনকভাবে অপরিপক্ব ও উস্কানিমূলক বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ একটি প্রতিবেশী চাই। ফক্স নিউজ ডিজিটালের কাছে রাষ্ট্রদূত এই অঞ্চলকে পারমাণবিক সংঘর্ষময় স্থান হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, পারমাণবিক অস্ত্রধর এই দুটি দেশের মধ্যে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার সমাধানে ভূমিকা পালন করতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আরও বলেন, আংশিক নয় বরং মূল সমস্যা কাশ্মীর নিয়ে বিরোধের বিষয়ে তার সরকারের দৃষ্টি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। রিজওয়ান সাইদ শেখ বলেন, হামলার কয়েক মিনিটের মধ্যে দায় পাকিস্তানের কাঁধে চাপানো শুরু করেছে ভারত। ঘটনা ঘটার মাত্র 10 মিনিটের মধ্যে এর তদন্ত রিপোর্ট বের করে ফেলেছে তারা। অথচ ঘটনাস্থল দুর্গম, সেখানে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। রাষ্ট্রদূত আরও বলেন, এই অঞ্চলের 150 কোটি মানুষকে আরও একবার ভারত সরকার ও মিডিয়া জিম্মি করে রেখেছে। তারা ঘটনার পরপরই যুদ্ধের দামামা বাজানো শুরু করেছে। কাশ্মীরের পহেলগাঁওয়ের সাম্প্রতিক হামলা নিয়ে ভারতীয় সংবাদ চ্যানেলগুলো নিরলসভাবে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতীয় সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি। কাশ্মীর হামলা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয়দের বক্তব্য এবং সরকারি বর্ণনায় আকাশ পাতাল ফারাক খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন তিনি। পাকিস্তান ভিত্তিক ইংরেজি ভাষার সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, তিওয়ারির তদন্তে সরকারি বক্তব্যের অসঙ্গতি নিয়ে আলোকপাত করা হয়েছে। ফলে অভিযানের সত্যতা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তিওয়ারির মতে, একাধিক প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্র নিরাপত্তা সংস্থার দাবির বিরোধিতা করেছে, যা সরকারের প্রমাণকে ভুয়া এবং সংঘাত মঞ্চস্থ করার ইঙ্গিত দেয়।
এক রাজনৈতিক বিশ্লেষকের কথায় অর্চনা তিওয়ারির সত্য প্রকাশ প্রমাণ করে যে পহেলগাঁওয়ে ফলস ফ্ল্যাগ অপারেশন অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। একজন কাশ্মীরি ড্রাইভার অর্চনা তিওয়ারির কাছে তথ্য প্রকাশ করে বলেন, ভারতীয় সংবাদ চ্যানেলগুলো নিরলসভাবে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে। সত্য উদ্ঘাটনের প্রচেষ্টার অংশ হিসেবে এই কথোপকথন রেকর্ড করে অর্চনা তিওয়ারি জিজ্ঞাসা করেন, নবদম্পতির ওপর হামলা এবং স্বামীর মৃত্যুর ঘটনা কি মিথ্যা? কাশ্মীরি ড্রাইভার উত্তর দেন, হ্যাঁ, এটা সব মিথ্যা। স্বামী জীবিত, এগুলো সবই একটা মঞ্চস্থ নাটক ছিল। ভারতে যা ছড়ানো হচ্ছে সবই মিথ্যা। অর্চনা তিওয়ারি আরও জিজ্ঞাসা করেন, বিধবার বিবৃতি এবং ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুর ভিডিওটিও কি মিথ্যা? ড্রাইভার উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, এটা সবই একটা রাজনৈতিক খেলা। 10 কিলোমিটার দূর থেকে গুলি চালানো সন্ত্রাসীরা কিভাবে ভুক্তভোগীদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে? তিনি আরও বলেন, যদি মোদী সরকার কাশ্মীরিদের অর্থনৈতিক নিধন বন্ধ না করে, তাহলে হাতে অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। বাশার আল আসাদের পদচ্যুতির পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় একটা স্থিতিশীলতা ও গতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল শারা। তবে এরই মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। বিশেষ করে সম্প্রতি প্রেসিডেন্ট আল শারার বাসস্থানের কাছাকাছি ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন হামলার পর সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের এক বিপজ্জনক পরিকল্পনার তথ্য প্রকাশ করেছে লেবাননের একটি পত্রিকা। আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে ঘিরে বহু ধাপের একটি বিপজ্জনক প্রকল্প শুরু হয়। ইসরায়েলের এই অশুভ পরিকল্পনাটি একাধিক ধাপে বাস্তবায়িত হচ্ছে, যার প্রথম ধাপে একটি গোয়েন্দা সামরিক রাজনৈতিক প্রকল্পের মাধ্যমেও যুক্তরাষ্ট্র, ইসরায়েলি সরকার ও তুরস্কের সমন্বয়ে বাশার আল আসাদের সরকার পতনের মাধ্যমে সূচনা ঘটে। এরপর তা সিরিয়ার উপকূলবর্তী অঞ্চলে গণহত্যায় রূপ নেয়। তারও আগে পূর্ব সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের সঙ্গে সংঘর্ষ ঘটে, এমনটাই জানিয়েছে লেবাননের সংবাদ মাধ্যম আল বিনা। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহকে অপমানের অজুহাতে দ্রুজ অধ্যুষিত এলাকাগুলোতেও হামলা চালানো হয়েছে। তবে এই ঘটনাগুলোর সবই সিরিয়ায় বিশৃঙ্খলা ছড়ানোর বৃহৎ প্রকল্পের অংশ, যা দেশটির অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠী এবং সিরিয়ায় রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তারকারী আঞ্চলিক শক্তিগুলোর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এই অশুভ পরিকল্পনার চূড়ান্ত লক্ষ্য হল সিরিয়াকে খণ্ডবিখণ্ড করা এবং একাধিক স্বতন্ত্র সত্তা ও শাসন ব্যবস্থায় বিভক্ত করে দেশটিকে একেবারে দুর্বল করে তোলা, যাতে খুব সহজেই বিদেশি নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া যায়। এই অবস্থায় বিশেষজ্ঞ সূত্রগুলো সতর্ক করে বলেছে, সিরিয়াকে গৃহযুদ্ধ বিভাজনের দিকে ঠেলে দেওয়া হলে এর ভয়াবহ সামরিক নিরাপত্তা রাজনৈতিক প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের ওপর, বিশেষ করে লেবানন, ফিলিস্তিন, জর্ডান ও ইরাকে। এদিকে দামেস্কের উত্তরে হামার উপকণ্ঠে ইহুদিবাদী ইসরায়েলের নতুন বিমান আগ্রাসনের খবর দিয়েছে সিরিয়ার স্থানীয় গণমাধ্যম। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী সিরিয়ায় হামার গ্রামাঞ্চল লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সিরীয় সূত্রটি আরও জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন দক্ষিণ সিরিয়ার দ্বারা প্রদেশের ওপর দিয়ে উড়ছে। সুয়েদার স্থানীয় গণমাধ্যমও জানিয়েছে, দক্ষিণ প্রদেশের উপর দিয়ে উড়ে আসা ইসরায়েলি হেলিকপ্টারগুলো প্যারাশুট অভিযান পরিচালনা করছে। এদিকে ইরানি বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দক্ষিণ সিরিয়ায় তার সৈন্য মোতায়েন এবং এইচটিএস শাসনকে দ্রুজ অধ্যুষিত এলাকায় প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য তাদের প্রস্তুতি ঘোষণা করেছে।